বন্ধু, আমি তো চোখে দেখি না রে। চোখের মধ্যে কি যেন পড়েছে, একটু দেখ তো। কই দেখি তো তোর চোখের মধ্যে কি পড়েছে। রাহাত যখনই আমার চোখের দিকে তাকাবে, ওর মুখে থুতু মেরে দিলাম এক দৌড়। তখন রাহাত বলে ওঠে, হারামজাদা শালা, তুই একবার আমার হাতের কাছে আয়। এরপর তোর টুনটুনি দুইটা ধরে আমি একবারে টান দিব। হরমজাদা, তোর শিক্ষা হয় না কেন? তোকে এতবার বলি তুই আমার খালাতো বোনের কাছে বিচার দিস না, তারপরে তুই কেন দিস? তার জন্য থুতু মারলাম। যদি একটু শিক্ষা হয় তোর। সমস্যা নেই, সাইমাপুর কাছে গিয়ে কিভাবে সুন্দর করে তোর নামে আরো ভালো করে বলতে হয় এগুলো তো আমার জানা আছে। তখন দেখবো হারামজাদা তুই কি করিস। কোত্তালের যেমন সোজা হয় না, তোরও ঠিক সোজা হবে না, হরমি কোথাকার। হারামজাদা একবার হাতের কাছে আয়, তারপর তোকে দেখাচ্ছি। আরে ভাই, আপনারা হাইসেন না তো। এই হারামজাদা শুধু মিথ্যা কথা বলে। আমি কিছুই বলি নাই। শুধু আমাকে ধরে জিজ্ঞেস করেছে যে নিলয় কোথায়, তো আমি বলেছি ও কোথায়। এখন যদি হারামজাদা সিগারেট খেতে গিয়ে ধরা খায়, তাতে আমার দোষ কোথায়। দৌড়াতে দৌড়াতে আমি বাসায় চলে আসলাম। বাসায় আসতে আমাকে দেখে আম্মু বলে ওঠে, কি রে, কি হয়েছে? এভাবে দৌড়াচ্ছিস কেন? আরে আম্মু, তোমার এর বাজে ছেলের কথা বলে লাভ নেই। শুধু সারাদিন কোথাও না কোথাও কোনো জাউরামি করে বেড়াবেও। মিমের কান চেপে ধরে বললাম, অনেক পাকা হয়ে গিয়েছিস তাই না? আমার সাথে কথায় কথায় দেখি বাদরামি অনেক বেড়ে গিয়েছে তোর। তোকে কিন্তু লাথি মেরে আমাদের বাসা থেকে তোর শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিব। তখন দেখবি তুই কি করবে। আমি শ্বশুর বাড়িতে যাব না, যা ভাগ শয়তান। আচ্ছা, তুই একটু বাজারে যা তো। আমার বাজার নেই, বাজারগুলো একটু নিয়ে আয়। আম্মু, কাকে দিচ্ছ তুমি বাজারের জন্য? তোমার টাকাও খাবে মেরে। এই ফাজিলকে মারার জন্য তেড়ে আসি, তখনই আম্মু পেছনে লুকিয়ে যায় আর আমাকে ভেঙচি দিয়ে বলে ওঠে, আচ্ছা, তুমি বলো, আজ পর্যন্ত তুমি তোমার ছেলের কাছ থেকে ভালো বাজার পেয়েছো নাকি? সব সময় হয়তোবা ওজনে কম নিয়ে এসেছে, আর নয়তোবা পচা মাছ নিয়ে এসে টাকা মেরে দিয়েছে। আজকে আর এসব হবে না। আজকে যদি ও এগুলো করে, তাহলে এইসব বাজার ওকে দিয়ে দেব, আর আমার টাকা আমি ফেরত নেব। আম্মু এই কথাটা বলে আমাকে 2000 টাকা দেয় আর বাজারের ব্যাগটা দেয়। তখনই 2000 টাকা দেখে মিম বলে ওঠে, আম্মু, তোমার টাকা বাঁচার মাগফিরাতের দোয়া কামনা করছি। না না, আজকে যদি ও টাকা মারে, তাহলে কিন্তু ওর খবর আছে। বাসায় তো খাবারই পাবে না ও। তোমার মনে হয় তোমার ছেলের টাকা মারবে না? এটা আবার আমাকে বিশ্বাস করতে হয় তোমার ছেলে টাকা মারবে না? ওই শাকচুন্নি, চুপ থাকবি তুই? মায়ের কাছে গিয়ে উল্টাপাল্টা বলা তোর একটা স্বভাব। তুই শুধু আমার নামে উল্টাপাল্টা কথা বলে বেড়াস। অন্যায় করবি তুই, তাহলে ওই অন্যায়ের কথা আমি আম্মুকে বলবো না? তোর কপাল ভালো, আব্বুর কাছে বলিনি। তুই তো আব্বুর কাছে একেবারে ফেরেশতা হয়ে যাস। এ কথা ঠিক আছে যে আমি আব্বুকে বাঘের মতো ভয় পাই। আব্বু থাকলে একেবারে ভদ্রের মতো চলি। আব্বুকে বুঝতে দিই না আমার মনের ভিতরে কতগুলো শয়তান আছে। তখনই আম্মু বলে ওঠে, আরে যা না, তাড়াতাড়ি যা। আমি এখনো ভাত বসাইনি। তুই গেলে ভাত বসাবো। তুই গিয়ে বাজারটা করে নিয়ে আয়। এখানে দাঁড়িয়ে বেশি কথা না বলে সময় নষ্ট করার থেকে তুই বাজারে যা। যাই হোক, এখান থেকে আজকে বেশি টাকা মারা যাবে না, না হলে আম্মু বোঝে যাবে। মাত্র 500 টাকা মারতে হবে। কিছু করার নেই, শয়তান বোনটা বলে দিবে। এটা ভেবে আমি বাজারে ব্যাগটা নিয়ে আম্মুর কাছ থেকে টাকা নিয়ে বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এই ফাঁকে আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি নিলয়, পরিবারের বড় ছেলে। আমার বাবা আমার আঙ্কেলের কোম্পানির ম্যানেজার, মানে আমার খালাতো বোন সাইমাদের কোম্পানি। ওদের কোম্পানি অনেক বড়। আর সাইমা, ওর কথা কি বলবো, সারাদিন শুধু শাসনে রাখবে। বয়সে আমার সিনিয়র বিধায় কিছু বলতেও পারে না। আর তার রূপের কথা এক কথায় মনে হয় কোনো তামিল সিনেমার নায়িকা। আমি যে ওকে দেখে কতবার ক্রাশ খেয়েছি তা আমি নিজেও জানি না। এক কথায় বলতে গেলে একটা পরী। আমার তো সেই ভালো লাগে, কিন্তু ভালো লাগলে হবে ভাই? একেই তো সিনিয়র, তার উপর ভীষণ রাগে। কোনো কিছু করলে থাপ্পড় ফ্রি। এবার ভাবুন, আপনারা কি প্রেম করবেন ওই মেয়ের সাথে নাকি করবেন না? খুশি হওয়ার কিছুই নেই, কারণ আমার খালাতো বোন সাইমা আপাকে কত ছেলে প্রপোজ করেছে তার হিসেব নেই। কিন্তু এক একটাকেও আমার খালাতো বোন থাপ্পড় আর মায়না দিয়ে ছাড়ে নাই। ওহো, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বাজারে চলে আসলাম। বাজারে দেখলাম, বাহ,
কি সুন্দর তরতাজা সবজি, কিন্তু পাশে আছে কিছু গতকালকে সবজি। এর আগে তো 2 দিন 5 দিন পুরনো নিয়েছি, তাই ধরা খেয়েছি। আজকে ওইগুলো নিয়ে, এটা সবজি নেই। এরপর ওজনে প্রায় 2 গ্রাম কম নেই। বাজার শেষ করে ফিরে দেখি প্রায় 750 টাকা বেঁচে গেছে। মা ডালা। এটা দেখে তো আমি খুশিতে লালা লালা করতে করতে বাসায় চলে আসতেছিলাম। হঠাৎ দেখলাম সামনে আমার চিরচেনা জানা শত্রু রাহাত আমাকে দেখে বলে ওঠে, কিরে, এত খুশি কেন? কাহিনী কি? কোনো একটা ভেজাল মালতে আছে দেখি তো। ওই হালার পুত, সামনে থেকে সর, নাইলে কিন্তু নাকশা ফাটিয়ে তোরে চৌরাস্তায় ফেলবো আমি। এ আসছে আমাকে চৌরাস্তায় ফেলবে? শার্টটা খুলে রাহাতকে বডি দেখিয়ে বললাম, আয় তুই, আর তোর দুইটাকে একা পারবো সামলাতে। চলে আয় তুই, খেলা হবে। আমার সাথে মস্করি, নীলের সাথে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। কিভাবে মেনে নিবে বল? তুই তো হচ্ছিস আমাদের গুলিস্তানের নায়ক শাহরুখ খান। দেখেছেন কারবারটা কিভাবে ইজ্জতটা খাইলো? থু শালা, তোর সাথে কথাই নাই, ভাগ। না শোনা, সেটা বললে তো চলবে না। আমি তো এখন কাহিনী না শুনে তোমাকে ছাড়ছি না। মানে তুই কি আমাকে সন্দেহ করছিস নাকি? আমি তো তোর জন্মের পর থেকে করি, কিন্তু আমাকে আন্টি পাঠিয়েছে যে তুই বাজার ঠিক করছিস নাকি বাজারের টাকা মেরে খাইলি। মনে মনে বললাম, আম্মু আর খেয়ে দে কাজ নেই যে ওই শালাকে পাঠিয়েছে। তখন রাহাত সোজা আমার পকেটে হাত দিয়ে বলে ওঠে, এই তো শালা, তুই টাকা পেরেছিস। আজকে এখনই আমি আন্টিকে গিয়ে বলবো তুই বাজারের টাকা মেরে খাইলি। রাহাত কথাটা বলে ওখান থেকে যেতে চাইলে ওকে ডাক দিয়ে বলি, বন্ধু দাঁড়া, যাস না, তোর টুনটুনির কসম লাগে। দিলি তো আমার মান সম্মান কিছু শেষ করার সাথে তুই ভবিষ্যৎটাও খেয়ে দেওয়ার চিন্তায় আছিস। ভাই তুই আমায় এসব কথা বলতে পারবি? পারবো না? কেন বললে কি সমস্যা? তুই এমন কাজ করবি, আমি না বললে কে বলবে? ভাই আমরা তো সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, দুইজন একসাথে খেলাধুলা করেছি। আজ তুই না বন্ধু, তুই আমার বন্ধু হতে পারিস না। দিলি তো ইমোশনাল করে। আচ্ছা, আজকে জন্য মাফ করলাম, আন্টিকে বলবো না। ধন্যবাদ দোস্ত। তখন রাহাত আবার বলে ওঠে, ধুর বোকা, আন্টি তো আমাকে এসব করতে বলেই নাই। কথাটা বলে দিলাম, দৌড়। আমাকে আর পাইকে? শালা, একবার হাতের কাছে পাই, তারপর দেখে নেব তোকে। হাতের কাছে তো দূরের কথা, তুই আমাকে পায়ের কাছেও পাবি না। আর আমি, তুই যে আমাকে ওই সময় বোকা বানিয়েছিস সেটা কি আমি ভুলে গেছি ভাবছিস? আমাদের দুই বন্ধুর দুষ্টুমির কথা আপনারা আবার অন্য কিছু মনে করবেন না। আমরা দুজনেই ঠিক এমনই, যেমন মোটু পাতলু ঝগড়াটে হয়, আর টম অ্যান্ড জেরির মতো। আমি তো এমনিতে ভয় পেয়ে গিয়েছিলাম, যদি সত্যি সত্যি আম্মুকে পাঠায় তাহলে তো আমার কারবার সাবার করে তুলবে। সে ভয়ে আমি একটু চুপ ছিলাম, তাই বাজার টেনে বাসার উদ্দেশ্যে যেতে লাগলাম। বাসায় আসতে আমাকে দেখে ছোট বোন তার চোখ দুটো বড় করে তাকিয়ে বলে ওঠে, আমার কেন জানি না সন্দেহের গন্ধ পাচ্ছি তোর কাছ থেকে। সত্যি করে বলতো, এটা কি তুই নাকি অন্য কেউ? কি করেছিস? আমার তো মনে হচ্ছে কোনো একটা ঝামেলা অবশ্যই আছে। তুই কি করতে নাকি রে, যে গন্ধ শুকে বোঝে যাস? আমি কি করেছি? তুই আসলে মায়ের সিসি ক্যামেরা, তাই সব সময় আমার পিছনে লেগে রাখিস। তখনই আম্মু আসে। আম্মু এসে বলে ওঠে, তো ওদের আবার শুরু হয়ে গেছে সাপে বেজের মতো ঝগড়া, তাই না? তোরা এখানে দাঁড়িয়ে থেকে ঝগড়া না করে ভিতরে আয়, না হলে দুজনের কান টেনে আমি বাসার ভিতরে নিয়ে আসবো। আম্মুর কথা শুনে আমি বাজার নিয়ে দুজনে বাসার ভিতরে ঢুকে, এরপর আম্মু আমার উদ্দেশ্যে বলে ওঠে, দেখি তুই কি বাজার করেছিস, একটু আমাকে দেখা তো। আম্মুর কথা শুনে একটু ভয় পেয়ে গেলাম। আমি বাজারটা দেখাবো নাকি দেখাবো না চিন্তায় পড়ে গেলাম। কি রে ভাইয়া, কি হয়েছে? বাজার খুলিস না কেন? কি বাজার নিয়ে এসেছিস? আর মনে হয় না তুই বাজারে গাড়ি করে গিয়েছিস। মনে হচ্ছে মাথায় করে গিয়ে বাজারে গাড়ি ভাড়ার টাকাটাও নিজের পকেটে ঢুকিয়েছিস। এটা কিন্তু ঠিক হচ্ছে না আম্মু। তোমার সামনে তোমার ছোট মেয়ে আমাকে অপমান করছে। ওর কত বড় সাহস, ও আমাকে অপমান করে। এই অপমান কিন্তু আমি আর মেনে নিতে পারছি না। জাননি মান, তার আবার অপমান। বেশি নাটক না করে বাজার কি নিয়ে এসেছিস সেটা খুলে একটু দেখা, আমি দেখি বাজারগুলো ভালো হয়েছে কি না, নাকি তোকে ঠকিয়ে দিয়েছে। পড়লাম বিপদে, বাজার দেখালেও বিপদ, না দেখালেও বিপদ। কি করব সেটাই তো বুঝতেছি না। কি রে,
এভাবেই হ্যাবলা কান্তের মতো দাঁড়িয়ে না থেকে বাজারে মুখটা খুলে এক এক করে বের কর। কিছু করার নেই। আমি এক এক করে বাজারগুলো বের করলাম। বাজারগুলো দেখে আম্মু নেড়েচেড়ে বলে ওঠে, গোলামের পুত, করেছিস কি তুই? তোকে এতগুলো টাকা দিয়েছি আর তুই এসব নিয়ে এসেছিস? কথাটা বলে আমাকে ঝাড়ু নিয়ে ধরতে লাগলো। আর আমি পিছনে না তাকিয়ে লুঙ্গিটা ধরে দিলাম এক দৌড়ে সোজা যেতে লাগলাম বাসার বাহিরে। আম্মু ধরতে পারলে ওর হাড্ডিগুলো ভেঙে ফেলো। ওর সাহস কত বড়! তোমাকে আবার বাজার করতে হবে। দেখো তো, সবগুলো পচা জিনিস কিনে 1500 টাকা মেরে দিয়েছে। আমি নিশ্চিত ও কম করে হলেও এখান থেকে 15 টাকা খেয়ে দিয়েছে আর 500 টাকার বাজার নিয়ে এসেছে। তোর খবর আছে, তোর 12টা আমি বাজাবো। 12টা আমার বাজবে না রে, 12টা বাজবে তোর। তুই দেখ আম্মু কি অবস্থা করে। বাসায় একবার আয়। এখন গরম আছে, পকেটে হাত দিয়ে দেখি 730 টাকা। বাজার তো মোটামুটি ভালোই করেছি, তারপর এমন এমন করলো কেন? ওরে শালার, আমি তো ভুলেই গেলাম। আমি বাজার করতে গেলে আমাকে যে ঝুঁকিয়ে দেয়, ভালো বাজার করলেও আমাকে ঠকায়। আর করেছি আমি যা তা তো আর ঠকাবেই। পড়েছি মুশকিলে, কি আর করার আছে। তা আমি হাঁটতে লাগলাম, তখনই দেখলাম ওপাশ থেকে আমার সিনিয়র খালাতো বোন যে যাচ্ছিল নিজের গাড়ি করে। আমি মুখটা ঢেকে নিলাম যেন লুকিং গ্লাসে আমাকে না দেখে, কিন্তু না, আমাকে দেখে ফেললো। তখন গাড়িটা থামিয়ে আমার কাছে আসলো। তুই আমাকে দেখে ভাবে মুখ লুকালি কেন? কই না তো, আমি তো মুখ লুকাইনি। আসলে মুখের উপর মাছি পড়েছিল, তাই মাছিটা মারছিলাম। সুন্দর করে মারতে পারলি না, তাই আমি মেরে দিলাম। সাইমা আপু, এটা তুমি কি করলে? আমি কি তোমাকে বলেছি যে তুমি আমার গালে থাপ্পড় মারো? তাহলে তুমি মারলে কেন? একটু আগে দে আমাকে কি বললি? কই, তোমাকে কি বললাম? বললাম যে তুমি আমার গালে কেন থাপ্পড় মারলে। এর আগে কি বললি সেটা বল। কই কি বললাম? আমি তো বললাম আপু, কথাটা বলা শেষ করতে পারলাম না, তখনই মনে হয় গাল আর গালের জায়গায় থাকবে না। তখন আমি আবার বলে উঠলাম, এখন কি দোষ করলাম যার জন্য আমাকে তুমি থাপ্পড় মেরেছো? তুই আমাকে আপু বলে ডাকলি কেন? তোকে না কতবার বারণ করা হয়েছে তুই আমাকে আপু বলে ডাকবি না? তুমি তো আমার সিনিয়র, তাহলে তোমাকে আমি কি বলে ডাকবো? তার থেকে বড় কথা, তুমি আমার খালাতো বোন। তো কি হয়েছে? আমি তো সিনিয়র হলে কি হয়েছে? আমি তো তোকে বললাম আমাকে নাম ধরে ডাকার জন্য। কি আর বলবো, মাথা নিচু করে চুপ করে রইলাম। তখন আবারও রাগী গলায় বলে ওঠে, কিরে, চুপ করে রইলি কেন? কথা বলছিস না কেন? ঠিক আছে, বুঝতে পেরেছি, বললাম তো আর হবে না। এই তো এখন কি সুন্দর লক্ষ্মী ছেলের মতো সব শুনলি। তোকে না মারলে মনে হয় না যে তুই কথা বলবি। এখন বল তুই কোথায় যাচ্ছিলি? এই তো একটু আমার বন্ধুর কাছে যাচ্ছিলাম। আব্বু অফিসে যেতে বললো, আব্বুর কি একটা জানি মিটিং আছে, ওইখানে সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিবে। না হলে এখন বসে তোর ক্লাস আমিই নিতাম। তুই কোথায় যাচ্ছিলি? সমস্যা নেই, আগামীকালকে এই বিষয়টা নিয়ে কথা হবে। কথাটা বলে সাইমা আপু ওখান থেকে গাড়িটা নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। এবার বুঝতে পেরেছেন তো আমার খালাতো বোন কেমন শাকচুন্নি, আমাকে সবসময় থাপড়ানোর উপর রাখে। যাই হোক, আল্লাহ আমাকে বাঁচিয়েছে। এখন আমি আমার বন্ধু রাহাতের কাছে যেতে লাগলাম আর রাহাতকে একটা কল করলাম। তখন ফোনটা রিসিভ করে রাহাত বলে ওঠে, কিরে কিরে বন্ধু আমার পল্টু, কোথায় আছিস তুই এখন? আরে তুই নাট আর আমি বল্টু, চল সিলাইডেন্স একটু খুঁজে দুজনের নাট বল্টু টাইট করার জন্য চাই। আমি রহিম চাচার টমটম দোকানের সামনে বসে আছি, তুই আয় ওইখানে। রাহাত কথাটা বলে কলটা কেটে দেয়। আমি সোজা রহিম চাচার দোকানের কাছে যেতে লাগলাম। তখনই দেখলাম পথের মাঝখান দিয়ে অনেকগুলো মেয়ে যাচ্ছে। বাহ, কি সুন্দর মায়া! মায়াগুলো এতগুলো, একটা যদি আমার গার্লফ্রেন্ড হতো তাহলে আমার কষ্টগুলো কি সুন্দর বোঝে যেত। আফসোসগুলো করতে করতে হাঁটছি আমি। টমটম দোকানের সামনে দেখি হারামজাদা রাহাত বসে আছে আর পায়ের উপর পা দিয়ে সিগারেট খাচ্ছে। কি রে হারামজাদা, মনে হচ্ছে মনে সুখে সিগারেট টানছিস, কাহিনীটা কি? দুনিয়াতে চোখ বলতে সবকিছু হারিয়ে গেছে রে বন্ধু, সুখের দেখা পাওয়ার জন্যই তো বসে রইলাম। আগামীকালকে তো আমাদের ভার্সিটির প্রথম দিন, ওই প্রথম দিনই তো আমাদেরকে যেতে হবে, কি বলিস? এমনিতে তো কলেজ লাইফটা অনেক মাস্তি করে কাটিয়েছি। হ্যাঁ বন্ধু, কলেজ লাইফে তো অনেক সুন্দর করে কাটিয়েছি, কিন্তু আমার ক্লাস ছিল সাদিয়া, কিন্তু সাদিয়া আমাকে ধোকা দিয়েছে, অন্য একটা ছেলের সাথে চলে গেল। তোর কষ্ট শুনে আমি তো মনে হচ্ছে এখন এক বোতল তোর জন্য কষ্ট ধরে রাখতে হবে রে। সেই কষ্টগুলো তোর মাথার মধ্যে ঢেলে দিব যদি তোর কষ্টে আমার একটু বুকটা কাঁধে।
হারামজাদা, তুই কিন্তু আমার সাথে ভালোই মশকারি করিস। আমি কিন্তু এই কথা বলছি না। আমি বলতে চাচ্ছি, এখন আমি সিঙ্গেল পড়ে আছি, কিন্তু এখন একটা মেয়ের দেখা পেলাম না যে আমার মনটা চুরি করে নিয়ে যাবে। ওরে আমার রোমিও রে, তার মনটা চুরি করে নিয়ে যাবে কেউ, এক অজানা মেয়ে। তার কথা শুনলে আমার এখন হাসি পায়। তুই কি ভেবেছিস শুধু তোর খালাতো বোনই শুধু তোকে ভালোবাসে, আমাদেরকে কেউ ভালোবাসবে না? সাইমা আপুর কথা বাদ দে তুই। ভাই, সাইমা আপু আমাকে ভালোবাসে কি বাসে না সেটা তো জানি না, কিন্তু ওনাকে দেখে যে আমি প্রতিনিয়ত ক্রাশ খাই সেটা তোকে কি বলবো। স্কুল লাইফে ছিলাম তখন কলেজের সামনে দিয়ে দেখতাম যে কত ছেলেরা তোর খালাতো বোনের পিছনে ঘুরতো, কিন্তু তোর খালাতো বোন কাউকেই পাত্তা দেয় না। যেমন তোর খালাতো বোনের আছে রূপ আর গুণ, তেমনি আছে টাকা পয়সা, কোনো অংশে কম না। আরে ভাই, রাগের কথা তো ভুলেই গিয়েছি। প্রচুর পরিমাণ রাগ, আমাকে কত যে থাপড়ানো যায় আল্লাহ জানে, কিন্তু এই জিনিসটা বুঝি না আমার সাথে এমন কেন করে। বন্ধু, তোরটা তো জানি না তোর কপালে কি হবে, কিন্তু আমি তো সামনে দিয়ে দেখতেছি কোনো একটা সিনেমা যাচ্ছে। ওয়াও, কি সুন্দর সিনেমা! সিনেমা পিছনে তাকিয়ে তো ক্রাশ খেলাম, সামনে তাকালে কি হবে? কথাটা ডাইরেক্ট মেয়েটা শুনে ফেললো, কারণ ওইখান দিয়ে একটা মেয়ে না বরঞ্চ অনেকগুলো মেয়ে যাচ্ছিল। তাদের মাঝখান থেকে একটা মেয়ে কথাটা বলল রাহাতকে। মেয়েটা পেছন ফিরে তাকাতে আমি অন্য পাশে তাকাই, তখন রাহাত আমার উদ্দেশ্যে বলে, ভাই, কাম সারছে, মেয়েটা তো বুঝে গেছে আমাকে বাঁচা। যখন দেখলাম মেয়েটা আসেছে আমি অন্য পাশে সরে বলে উঠলাম, ভাই কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারছি না। আর আপনি রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে এমন ধরনের কথা বলেন কেন? আপনার ঘরে কি মা বোন নাই? নিলয়ের হঠাৎ করে এমন বদলে যাওয়া কথা শুনে আমি তো চমকে উঠলাম। হারামজাদা দেখি একবার নগদে পাল্টি মেরে দিল। তখনই মেয়েটা এসে আমার শার্টের কলার ধরে। মেয়ে মানুষ দেখলে কি রাস্তাঘাটে এইসব কথা বলতে ইচ্ছা করে, তাই না? মেয়েটার দিকে তাকাতেই আমি ক্রাশ খেলাম এক বস্তা, কারণ মেয়েটা দেখতে অপরূপ সুন্দরী। কি রে, চুপ করে রইলি কেন? একটু আগে তুই কি বলছিলি, বল তো আবারও। আপু, আপনার হয়তো বা কোথাও ভুল হচ্ছে। এই যে দেখুন, আমি নতুন খাবার কিনেছি, তার জন্য এই খাবারের প্রশংসাটা আমি করছিলাম। সেটাই আমি আবার এই বন্ধুকে বলছিলাম। নিলয়কে দেখিয়ে দিয়ে কথাটা বললাম, তখনই নিলয় হারামজাদা বলে ওঠে, আপু, প্রথমত এই ছেলেটাকে আমি আমি জানি না, আর দ্বিতীয়ত হচ্ছে আমি এটা স্পষ্ট শুনেছি এই ছেলেটা আপনাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে। একবার যদি জিন্দা ফেরত পাই তারপরে তোকে আমি দেখে নিব। আর আমি আমার সাথে এমন মস্কারি? মেয়েদের সাথে এমন কথা বলে শাস্তি কি জানিস তুই? এই যে আপনি আমাকে একটা পর একটা থাপ্পড় দিয়ে যাচ্ছেন, আপনার সমস্যাটা কি? মাথায় সমস্যা আছে নাকি? আমার মাথায় সমস্যা আছে মানে? বুঝলাম না, তুই আমাকে কি বললি? আপনি কানে শুনতে পান না নাকি? আপনাকে যা বলেছি, আপনি কি মাথায় সমস্যা? বাঁদর ছেলে, তুই আমাকে কি বললি? আমার মাথায় সমস্যা হবে কেন? সমস্যা তোর। আমি বাদর হব কোন দুঃখে? বরঞ্চ আপনার জামাই বাদর হবে। তোকে তো একবারে হনুমানের মতো লাগে। আপনি তো সেই গাছের শাকচুন্নি, তাই তো আমার ঘাড়ে ওঠার জন্য এসেছেন। কি বললি? বদমাইশ ছেলে, আমি কি? মেয়েটা কেমন জানি না রেগে গেল, এতটা রেগে গিয়েছে যে মেয়েটার ফর্সা মুখ লাল হয়ে গিয়েছে। এইখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে মনে হয় আমাকে এখনই মার খেতে হবে, তাই আমি বেশি কথা না বলে দিলাম একটা দৌড়। এক দৌড়ে সোজা আমি চলে আসলাম বাসায়। আর পিছন থেকে গালি দিতে লাগলো নিলয়কে। আচ্ছা, আর পিছন থেকে গালি দিতে লাগলাম নিলয়কে। আমি বাসায় চলে আসলাম। আজকে ভালোই রাহাত মার খেলো। ফাজিল ছেলে, একটিবার আমি শুধু তোকে হাতের কাছে পাই, তখন তোকে আমি কান ধরিয়ে সবার সামনে রাখবো, তখন দেখি তোকে কে বাঁচানোর জন্য আসে। আমি বাসায় চলে আসলাম। বাসায় আসতে আমাকে দেখে মেয়ে বলে ওঠে, আম্মু দেখো, তোমার ওই ফাজিল ছেলে কোথা থেকে এখন এসেছে। মনে হয় আবারও কোনো একটা কাজ করে এসেছে। আবার দেখবে কিছুদিন পরে বাড়ি ঘর বিক্রি করে চলে যাবে। যাদের ঘরে এমন পেয়েছি বোন থাকে তারাই জানে তাদের কষ্ট কত কত রকম। এই ফাজেলটা আমার সব শেষ করে ফেললো। এখন সন্ধ্যা হয়েছি, তাই কিছু বলবো না। সুন্দর করে হাত মুখ ধুয়ে খেতে বস, খাবার বেড়ে দিচ্ছি। আর ঠিক করে বল, টাকাগুলো কি জন্য আর কি করেছিস? আরে আম্মু, আসলে আমরা আগামীকালকে একটা হাফ পার্টি দিব। আমার কাছে টাকা ছিল না, যে টাকা ছিল ওইগুলো টাকা আমি হারিয়ে ফেলেছিলাম, সেই জন্য টাকাগুলো নিয়েছি। মিথ্যে কথার আর কোনো জায়গা পায় না, তাই না? আমি বুঝি না মনে করিস? আচ্ছা ঠিক আছে, সেটা বুঝলাম। আর তুই
কেন সাইমার কাছ থেকে 15,000 টাকা নিলি? ও তোকে খরচ জন্য দিয়েছে, তাহলে ওই টাকা কি করলি? আমি কি নিতে চেয়েছি নাকি? সে আমাকে জোর করে মাঝে মধ্যে দিয়ে দেয়, আর আমাকে বলে এটা খরচ করার জন্য। আমি কি করব? ক্যান্টিনে আমার কাছ থেকে টাকা পাবে, ওইগুলো দিলাম। আম্মু, সাইমা আপু এমন না, অনেক ভালো। ভাইয়ের মতো এমন বদমাস না। আমাকে মাঝে মধ্যে চকলেট নিয়ে দেয়। এখন তুই আর কথা না বলে চুপচাপ পড়তে বস। আরে আম্মু, মুখে বললে হবে না, 2-4টা একটু লাগিয়ে দাও কানের নিচে, তাহলে তোমার কথা শুনবে। তোকে এত কথা বলার কোনো প্রয়োজন নেই। এখন চুপচাপ করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়। আগামীকালকে তোর নতুন ইউনিভার্সিটিতে যেতে হবে। আম্মু খাবার দিয়ে নিজের রুমে চলে যায়। আমি খাবার খেয়ে নিজের রুমে চলে আসি। এরপর রুমে এসে শুয়ে পড়ি। আগামীকালকে আমার আবার নতুন ভার্সিটিতে যেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি নিলয়কে আগে কল দিলাম, আর আমি তো কল ধরছি না। সকাল সকাল কে কল দিয়েছে, মাথা প্রচণ্ড পরিমাণ গরম হয়ে যায়, তাই একবারে ফোনটা বন্ধ করে শুয়ে রইলাম। অনেকগুলো কল দেওয়ার পর দেখলাম শালা কল ধরছে না, তাই কি আর করব, নিজেই তাকে ভার্সিটিতে যেতে লাগলাম। ভার্সিটির প্রথম দিন কি হবে আমার সাথে। বাসা থেকে রেডি হয়ে ভার্সিটির দিকে গেলাম। ভার্সিটির ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে তখনই কারোর সাথে ধাক্কা লাগে। তখনই পাশে থাকা একটা মেয়ে পড়ে যায়। তখনই হাত বাড়িয়ে মেয়েটার উদ্দেশ্যে বলে ওঠে, আসলে আমি সরি, আমি আপনাকে খেয়াল করিনি। আমি আসলে এই ভার্সিটিতে নতুন অ্যাডমিশন নিয়েছি, বাট একটু ঘুরে দেখছিলাম। আমি এখনো মেয়েটাকে দেখিনি। মেয়েটা যখন উপরে ওঠে তখনই মেয়েটার দিকে তাকাতেই আমার আত্মা কেঁপে ওঠে, কারণ মেয়েটা যে আর কেউ না, ওই দিনের মেয়েটা। তুই এই ভার্সিটিতে কোন ইয়ারে ভর্তি হয়েছিস? মেয়েটাকে দেখে তো আবার মুখের ভাষা হারিয়ে ফেলেছি, কি বলবো। তারপরও ভয়ে ভয়ে বললাম, জি আপু, ফার্স্ট ইয়ারে। তাহলে তো তুই আমার থেকে 3 বছরের জুনিয়র। এখন তো তোকে র্যাগিং করতেই হবে। আপু, আমার ভুল হয়ে গিয়েছে। ওই দিন আমি আপনার সাথে এমন ব্যবহার করা একদমই উচিত হয়নি। আমাকে ওই দিন কি বলেছিলি? শাকচুন্নি। আর কি বলেছিলি? আমি হনুমানের বউ, আমি বাঁদরের বউ, আরও কত কিছু বলেছিলে। আজকে এখন তোকে কে বাঁচাবে? কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আমার তো ভয় লাগছে। এমনিতেই সিনিয়র, ভার্সিটির প্রথম দিন। তারপর আমি ওই দিন যা তা বলেছি এই মেয়েটাকে। মেয়েটার কার্ডের দিকে লক্ষ্য করলাম, তার নাম ফারজানা। আমার ভুল হয়ে গিয়েছে ফারজানা আপু। তোর মুখে না ফারজানা আপু নামটা শুনতে আর ভালো লাগছে না, তাই আমাকে নাম ধরে ডাক, সমস্যা নেই। আমিও একটু দেখতে চাই। আমার তো এখনোই হাঁটু কাঁপা শুরু করলো। একটা মেয়ের ওপর হাত। এই মেয়েটা হচ্ছে ভার্সিটির সিনিয়র। এখন আমার সামনে এমন একটা মেয়ের সাথে কেন আল্লাহ তুমি আমার প্রেমটা পরায়া দিলা। এই মেয়েটাকে দেখে আমি ক্রাশ খেলাম, আর ক্রাশ খেয়ে এবার বাসও খাইলাম। ফারজানা প্লিজ, আর কতটা বলবো। আমি সত্যি দুঃখিত। এমনিতে আজ ভার্সিটির প্রথম ক্লাস, তার আগে তোমার রাগের চাপে ঘুম পর্যন্ত হয়নি। ঘুম হয়নি? আহারে, তোর ঘুম হারামের দায় আমার ঘাড়ে কেন পড়বে? যেই মুখে আমাকে শাকচুন্নি বললি, সেই মুখে এখন ক্ষমা চাইছিস? এত নাটক করিস না। ওটা তো সেই দিন ছিল, মানে আমি জানতাম না তুমি এত ভয়ঙ্কর রেগে যাও। ভয়ঙ্কর? তুই তো তেমনই দেখতে চাস, তাই না? আমি তোকে ভয় পাই না রে ভাই। তবে তুই আমার রাডারে এখন স্থায়ী আসামি। এক মিনিট, রাডারে আবার স্থায়ী আসামি কি? মানে তুই এখন আমার মনিটরিং লিস্টে আছিস। আমি খেয়াল রাখবো তুই কি করিস, কোথায় যাস, কাকে কি বলিস। বোকা না হলে এমন বাজে কথা মেয়েদের নিয়ে কেউ বলে? আচ্ছা, তুমি তো আমাকেও তো বেশ অপমান করছো এখন। তুমি তো সিনিয়র, একটু শালীনতা দেখানো উচিত না? বাহ, এখন শালীনতার কথা কইছিস? যেই তুই ফুটপাতে আমাকে হনুমানের বউ বললি, বাদরের বউ বললি, তখন তোর মুখে কি কলা ছিল? ওই দিন আবেগ ভুলে গিয়েছিলাম, আর আমি ভাবিনি তুমি পরে আমার সিনিয়র হয়ে সামনে এসে দাঁড়াবে। তো এখন বুঝছিস ভাগ্যের থাপা কাকে বলে? দেখছিস না আমি এখন সামনে, তাও তোকে ছেড়ে দিব? তুমি তো দেখছি আমার জীবনের টুইস্ট। একদিন আমার অহংকারের ঘরটা ভেঙে ফেলে দিলে। অহংকার তোদের রক্তে মেশা। এখন বল, কাকে কি বলছিলি? মুখস্থ করে রাখছিস তো? তুমি বলেছিলে দেখা হলেই মারমু। আমি বলেছিলাম এই মেয়েটার ড্রেস দেখে মনে হচ্ছে ভূতের বউ। থাম থাম থাম, আবার মুখে আনলি তুই? মার দিব এখনই।
আরে না না, রিক্যাপ করছিলাম। দয়া করে মারিও না, লোকজন দেখতেছে। তোদের মতো ছেলেদের লোকজনের সামনে ধরা খাওয়ানোই উচিত, মুখে চুনকালি লাগোয়া উচিত। তাইলে এখন আমি কি করব? কিছু করার দরকার নেই, আমার যা করার আমি করব। আর তুই ঠিক কোথায় দাঁড়াবি সেটা আমি ঠিক করব। আমার তো এখন ভাবছি ভার্সিটিতেই ভর্তি হওয়া উচিত হয়নি। দেরি করেছিস ভাই, এখন তোর নামে আলাদা কেস ফাইল খুলবো মনে হয়। তুমি চাও আমি সবার সামনে দাঁড়িয়ে মাফ চাই? ওইটা একদিন করাবো, আজকে নয়। আজকে তো ক্লাস আছে, পরে কইরো। আমি তো দেখি তোমার রাগই তোমার স্পেশালিটি। আর তোর বাচালতা তো তোর ট্যালেন্ট। দাঁড়া, আমি তোকে লাইনে আনবই। আচ্ছা বলো তো, ওই দিন আমার পোশাকটা একটু অদ্ভুত ছিল না? কি বললি তুই? আবারও বল। আচ্ছা আচ্ছা বলো তো, ওই দিন তোমার পোশাকটা একটু অদ্ভুত ছিল না? তুই না একটা ডিপ্লোম্যাট, নিজের কথাকে কইরা এমনভাবে মন নিতেছিস যেন তুই কিচ্ছু বলিসনি। আমি এখন আর কিছু বলবো না, তুমি রেগে গেলে ভয় লাগে। রাগ তো আসবেই, যখন তোর মতো ছেলেরা নিজেদের রকস্টার ভাবে। একটু সিনসিয়ার হ যা রাহাত। হ্যাঁ ঠিক বলছো, আমি খুবই কাঁচা, কিন্তু বদলাতে চাই। ঠিক আছে, এখন একটা প্রশ্ন করব। হ্যাঁ করো। যদি সময়টা ফিরিয়ে নেওয়া যেত, ওই দিন তুই কি আবারও এমন করতিস? একদম না, আমি তোমার জায়গায় থাকলে নিজেকেই থাপ্পড় মারতাম। ভালো বলছিস এবার। দেরি করেছিস কিন্তু বুঝতে পারছিস। হঠাৎ ভার্সিটির বেল বেজে ওঠে, চারপাশে শিক্ষার্থীরা ক্লাসরুমের দিকে ছুটছে। ক্লাস শুরু হয়ে গেছে আজকে বাদ, কিন্তু তুই ভাবিস না এটা শেষ। মানে? ক্লাসের পরেই তোকে আবারও ধরবো, তখন দেখা যাবে তুই কত দূর পালাতে পারিস। ফারজানা কথাটা বলে ওখান থেকে ক্লাসে চলে যায়। আমি যেন এখন বাঁচলাম। আমি ক্যাম্পাসে বসে রইলাম। আমি ঘুমিয়ে আছি, তখনই কেউ আমার গায়ের উপর পানি মেরে দেয়। তখনই চিৎকার করে বলে উঠি, আম্মু দেখো, আমাদের মনে হয় ছাদটা ভেঙে গিয়েছে, আর দেখো বৃষ্টি পড়তেছে। তুমি কোথায়? আমাদের কিছুই হয়নি, তুই ঘুম থেকে ওঠ। তোকে ঘুম থেকে ওঠানোর জন্য পানি মেরে দিয়েছে। আমি ঘুম থেকে উঠলাম, আম্মু রান্নাঘর থেকে কথাটা বললো। তখন দেখলাম মিটমিট করে হাসে, সামনে দাঁড়িয়ে আছে মিম। কি রে, কি করে, কয়টা বাজে? তুই এখনো ঘুমিয়ে আছিস? আজকে না তোর ভার্সিটির প্রথম দিন? আমি গিয়ে মিমের কানটা চেপে ধরলাম। তখনই আম্মুকে ডাক দিয়ে মিম বলে ওঠে, আম্মু দেখো, ভাইয়া আমার সাথে কি করছে, আমার কান ধরেছে। তুমি এখনই ঝাড়ু নিয়ে আসো। আম্মুকে ডাক দিতে আমি ওর কানটা ছেড়ে দিই। তখনই আম্মু এসে বলে ওঠে, কি রে, আর কত ঘুমাবি? আজকে তোর ভার্সিটির প্রথম দিন, আর তুই এই প্রথম দিনে লেট করে যাবি নাকি? আম্মুর কথা শুনে ফোনটা চালু করলাম। ফোনটা চালু করে সময় দেখলাম যে ঘড়ির প্রায় 10টা বেজে গিয়েছে। তখনই আম্মুর উদ্দেশ্যে বলে উঠি, আম্মু অনেক সময় লেট হয়ে গিয়েছে, তুমি আমাকে একটু আগে ঘুম থেকে ওঠাওনি কেন? সময় তো হয়ে গিয়েছে, এখন কি করব? তোকে তো সেই কখন থেকে আমি ডাকাডাকি করতেছি, কিন্তু তোর তো কোনো শব্দ নেই। পড়ে পড়ে মরার মতো ঘুমিয়ে আছিস। আমার এখন সময় নেই। কথাটা বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমি না খেয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ঠিক তখনই পেছন থেকে মিম ডেকে বলে ওঠে, ভাইয়া, তুই কিন্তু আসার জন্য আমার জন্য চকলেট নিয়ে আসবি, না আনলে কিন্তু তোর দুইটা শিং উঠে যাবে। আচ্ছা ঠিক আছে পেতনি, তোর জন্য নিয়ে আসবো আমি। এমনিতেই আমাদের ভাই বোনের মধ্যে যতই ঝগড়া হোক না কেন, কিন্তু আমার বোনটা আমার জন্য অনেকটাই পাগল, কারণ আমাকে অনেক ভালোবাসে। আম্মু, তুমি ভাইয়াকে কিছু টাকা দিবে না? ভাইয়া তো কিছু না খেয়ে চলে গেল, এখনো কি খাবে? তোর ওটা নিয়ে চিন্তা করা লাগবে না, ওর পকেটে আমি আগেই টাকা দিয়ে রেখেছি। ও ভার্সিটিতে গেলে পকেটে হাত দিলে দেখবে ওর পকেটে টাকা আছে। আর এমনিতেই গতকালকের টাকা ওর কাছে আছে। আমি জানি ওই টাকা দিয়েও কিছুই করবে না, শুধু আমাকে বলেছে ভার্সিটিতে নিয়ে যাবার জন্যই। গুটি গুটি পায়ে ভার্সিটির ভিতরে প্রবেশ করলাম। ভার্সিটির ভিতরে প্রবেশ করেই দেখলাম, বাহ, ভার্সিটিটা অনেক সুন্দর। দেখে প্রাণটা জুড়িয়ে গেল। একটু সামনে তাকাতেই দেখলাম যে সামনে দাঁড়িয়ে আছে সাইমা আপু। আমাকে দেখে আমার উদ্দেশ্যে বলে ওঠে, নিলয়, তোমার ফোনটা বন্ধ ছিল কেন? তোমাকে কয়টা কল করেছি? আজকে তোমার প্রথম দিন, আর প্রথম দিনই তুমি লেট করে। কিছুক্ষণ পরেই তো তোমার ক্লাসটা শুরু হয়ে যাবে। আমি তোমাকে নিতে আসতে পারিনি, আমার একটু কাজ ছিল, বিধায় তোমাকে আজকে আমি আনতে পারলাম না।
আসলে আমার খালাতো বোন, তাই সাইমাও এই একই ইউনিভার্সিটিতে পড়ে। আসলে আমি এখানে পড়তে চাইনি, কারণ সাইমা আপু আছে বিদায় উনি আমাকে সবসময় মারে, কিন্তু সাইমা আপু নিজে তার আব্বুকে বলে আমাকে এখানে অ্যাডমিশন করিয়ে দেয়। ভার্সিটিটা অনেক বড় এবং কি আমাদের এই শহরের সব থেকে নামকরা ইউনিভার্সিটি। এখানে খরচ অনেক, আর এই সম্পূর্ণ খরচ আমার আঙ্কেল দেবে। আমি সাইমা আপুর কাছে গেলাম। সাইমা আপুর কাছে যেতেই তখন সাইমা আপু তার বান্ধবীদেরকে ইশারায় চলে যেতে বলল। তার বান্ধবীরা চলে যায়। তখন সাইমা আপু আমার উদ্দেশ্যে বলে ওঠে, এখানে তুমি যদি কোনো মেয়ের সাথে কথা বলো আর বা কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করো বা চেষ্টা করো, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর অন্য কেউ হবে না, এটা মাথায় রাখবি সবসময়। সাইমা আপুর কথা শুনে আমি মাথা নিচু করে শুধু দাঁড়িয়ে শুনতে লাগলাম। আবারও বলতে শুরু করে, আর হ্যাঁ, তোকে আন্টি বাজারের জন্য পাঠিয়েছিল, তুই কেন বাজারের টাকা মেরে খেয়েছিস? তোকে না একদিন বলেছি তোর টাকা লাগলে আমার কাছ থেকে চেয়ে নিবি। মাথা নিচু করে হ্যাঁ বললাম। তখন সাইমা আপু আর কিছু বলল না। তখন আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমার ক্লাসের সময় হয়ে গেছে, আমি এখন যাচ্ছি। ক্লাস শেষ হলে আমার জন্য অপেক্ষা করবে, বুঝতে পেরেছিস? আমি যদি আসতে লেট করি তারপরেও দাঁড়িয়ে থাকবে, যদি চলে যাস তাহলে তোর খবর আছে। সাইমা আপু কথাটা বলে ওখান থেকে সোজা চলে যায়। আমি ক্যাম্পাসের ভিতর ঘুরে ঘুরে দেখছিলাম। ক্যাম্পাসের ভিতরে লক্ষ্য করলাম যে একটা ছেলে বসে আছে। ভালো করে তাকিয়ে দেখি এটা যে আর কেউ না, আমার বন্ধু রাহাত। ওর সামনে গেলাম। কাছে যেতেই আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল রাহাত। কি রে, এ হয়ে ভূতের মতো তুই কোথা থেকে চলে এসেছিস? তোকে সে কখন থেকে আমি কল করে আসছি, তুই আমার একটা কলও ধরিস না। কোথায় আছিস, কি করছিস, কিছুই তো বুঝতেছি না। তুই কি বেঁচে আছিস নাকি তোর আত্মা ভার্সিটিতে এসেছে? চোর হারামজাদা, গতকালকে ফোন চালাতে চালাতে অনেকক্ষণ ধরে রাত পার হয়ে যায়, তাই ঘুমাতে দেরি হয়ে গিয়েছিল। তাই সকালে ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়। তুই তো ঘুমাতে দেরি করলি, আর আমি তো এখানে কারো দিবা স্বপ্ন রাখতে তাকাতেই যে আমার ঘুমটাই চলে গেল। তুই রাতের বেলা কার দিকে এভাবে তাকিয়ে রইলি, যার জন্য তোর ঘুমটায় চলে গেল? আরে রাতে তাকাবো কি জন্য, তাকিয়েছি তো দিনে, কিন্তু ভেবেছিলাম রাতে। তোর কথার আগা আর মাথা কিছুই আমি বুঝতেছি না। তুই যদি আমাকে খুলে না বলিস তাহলে কিভাবে বুঝবো তুই আমাকে কি বলতে চাচ্ছিস? আরে হারামজাদা, তোর বড় ভাই প্রেমে পড়ে গিয়েছে। ওরে আমার বড় ভাই রে, আমার বড় ভাই নাকি প্রেমে পড়ে গিয়েছে? আমার বড় ভাইয়ের টুনটুনি এখনো বড় হয়নি, আর বড় ভাই করবে প্রেম? আরে ভাই, আগে টুনটুনি বড় করে আয়, তারপর প্রেম করতে আসিস। হারামজাদা মশকারি, কিন্তু তুই দেখছি আমার সাথে ভালোই করতেছিস, ভালো হবে না। আরে ভাই, এভাবে চেতস কেন? আমি তো একটু মজা করলাম, এখন বল হয়েছেটা কি? আরে ভাই, আমি একটা মেয়ের প্রেমে পড়ে গেছি, এখন কি করব? তোর সাহায্য লাগবে, তাছাড়া তো হচ্ছে না। তাই নাকি? তাহলে আমার বন্ধু রাহাত এখন প্রেমে পড়ে, তাও আবার কারো? তাহলে মেয়েটাকে একটু শুনি তো। নিলয়কে সবকিছু খুলে বলি। সবকিছু শোনার পর নিলয় হাসতে হাসতে বলে ওঠে, হারামজাদা, তাহলে অবশেষে ওই মেয়েটার প্রেমে তুই পড়েছিস? যাই হোক, ওই মেয়েটা তোকে কয়টা থাপ্পড় দিয়েছে? মিথ্যা কথা বলবি না কিন্তু। কিরে বন্ধু, বুঝলাম না, তুই দেখি আমার সাথে আবারও মশকারি করছিস। তুই যে থাপ্পড় খাস, আমি কি একটা কথা বলি নাকি? আমার ভুল হয়ে গেছে। আচ্ছা বাদ দে, তুই কি সত্যি মেয়েটার প্রেমে পড়েছিস নাকি? আরে ভাই, রাতে মেয়েটার কথা চিন্তা করতে করতে আমি ঘুমাতে পারলাম না, আর তুই বলছিস প্রেমে পড়েছি নাকি? আচ্ছা ঠিক আছে, বাদ দে। আমাদের তো ক্লাসের সময় হয়ে গেছে, চল এখন আমরা ক্লাসে যাই। এরপর না হয় বাকি কথা পরে, ওই সময় বলা যাবে। ক্লাস শেষ করার পরে দেখি আমি আর নিলয় দুজনে ক্লাসের ভিতরে প্রবেশ করি। এরপর আমাদেরকে একে একে সবগুলো ক্লাস শেষ হয়ে যায়, কারণ আজকে প্রথম দিন, তাই আগে তেমন আমাদের ক্লাস হয়নি। আমি আর নিলয় দুজন ক্লাস থেকে বের হই, তখন নিলয় বলে ওঠে, তাহলে তুই মানলি সিনিয়র মেয়েরা দেখতে যেমন সুন্দরী তেমনই হেব্বি লাগে, কিন্তু আমারটা তো আমার হবে কিনা জানি না, কিন্তু কখনো আশায় আছে বলে দেওয়ার। টাইম আপুর তো ক্লাস শেষ হতে এখনো অনেক সময় আছে, আর আমার মনে হয় ওই মেয়েটার ক্লাস শেষ হতে দেরি আছে। আমাদের প্রথম দিন তো, তাই হয়তো বা এতটা ক্লাস হয়নি। আচ্ছা চল আমরা গিয়ে ওখানে বসি। আমি আর রাহাত আমরা ক্যাম্পাসের ভিতরে একটা গাছের নিচে বসলাম। ঠিক তখনই আমার আর রাহাতের সামনে একটা মেয়ে এসে হাজির হয়। তখনই মেয়েটা আমাদের সামনে হাত বাড়িয়ে বলে ওঠে, হাই, আমি নেহা। আর তোমাদের নামটা জানতে পারি? মেয়েটা কথাটা বলতে মেয়েটার দিকে আমি আর রাহাত তাকিয়ে দেখলাম গায়ে শার্ট আর পরনের নিচে প্যান্ট পরা। মেয়েটাকে দেখে মনে হচ্ছে কোনো স্মার্ট মেয়ে। তখন মেয়েটা আবারও আমাদের উদ্দেশ্যে বলে ওঠে, কি হলো?
তোমরা দেখি আমার কথার কোনো উত্তরই দিচ্ছ না। তোমাদের মন খারাপ নাকি? আজকে তোমাদের ভার্সিটির প্রথম দিন, তারপরও দেখি মন বেজার করে বসে রইলে। আসলে বিষয়টা তেমনটা না। আপনাকে ঠিক আমরা চিনতে পারছি না, তাই কি বলবো কিছুই তো বুঝতেছি না। আপনি কে? আপনার পরিচয় কি? আমরা তো কখনো আপনাকে এর আগে দেখি নাই, আর দেখবই কি করে? আমরা তো এই ভার্সিটির নতুন অ্যাডমিশন নিয়েছি, আমি আর আমার বন্ধু। আপনারা কেমন বড্ড বোকা দেখাচ্ছে। আমি তো আপনাদের সামনে হাত বাড়িয়ে পরিচয় হবার জন্যই তো হাতটা দিলাম, কিন্তু আপনারা তো কোনো কিছুই বলছেন না। কথাটা বলতেই তখন আমার লুচ্চা রাহাত বন্ধু হাতটা মেয়েটার উদ্দেশ্যে বাড়িয়ে দিয়ে বলে ওঠে, আমি রাহাত, আর আপনার পরিচয়টা দিন, তাহলে আমরা খুশি হব। আমি নেহা। এমনকি আমরা একই ডিপার্টমেন্টে পড়ি। আমরা যেহেতু একই ডিপার্টমেন্টে পড়ি, তাই আমরা কি বন্ধু হতে পারি? কারণ আমার কোনো বন্ধু নেই, তাই আপনাদেরকে আমার বন্ধু বানাতে ইচ্ছে হলো। কেন? এখানে তো অনেকেই আছে, আপনি তো চাইলে ওদেরকে আপনার বন্ধু বানাতে পারেন, তাহলে আমাদের কাছে কেন আসলেন? সবাইকে তো আমার ভালো লাগেনি, আপনাদেরকেই লেগেছে, তাই আমি ফ্রেন্ডশিপ করার জন্য আপনাদের উদ্দেশ্যে এসেছি। কিছুক্ষণ চিন্তা করে তখন আমি বলে উঠলাম, ঠিক আছে, যেহেতু একই ক্লাসে আমরা পড়ি তাহলে বন্ধু হওয়া যায়, সমস্যা নেই। তখন এই মেয়েটা আমার উদ্দেশ্যে বলে ওঠে, তাহলে এখন কিন্তু আপনি করে বলা যাবে না, জাস্ট তুমি করে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি নিলয় চৌধুরী। কথাটা বলে মেয়েটার সামনে হাত বাড়িয়ে দিলাম। মিস্টার নিলয়, তোমাকে কিভাবে বলবো? তোমাকে যে প্রথম ক্লাসে দেখে আমি ক্রাশ খেয়েছি, তুমি যে আমার প্রথম ভালোবাসা হয়ে উঠেছো। আচ্ছা নিলয়, তোমার নাম্বারটা আর ফেসবুকটা দাও তো, যদি কোনো সমস্যা হয় তোমাকে কল করব। মেয়েটা আমার ফেসবুক আর নাম্বারটা নিয়ে ওখান থেকে বাই বলে চলে গেল। তখনই দেখলাম রাত আমাকে দেখে জ্বলতেছে। তখন ওর উদ্দেশ্যে বলে উঠলাম, মনে হচ্ছে কোথা থেকেও একটা পোড়া গন্ধ বের হচ্ছে, কিন্তু বুঝতেছি না। আমাকে নিয়ে ফাজলামি করছিস শালা? আমি এই জিনিসটা বুঝি না। তোকে নিয়ে স্কুল লাইফ থেকে আমি বাঁচতেছি না। যখন আমি কোথাও যাই, তোর শুধু প্রেমে পড়ে যায় মেয়েরা, তোর কাছ থেকে নাম্বার চায়, তোর কাছ থেকে ফেসবুক আইডি চায়, কখনো তো আমার কাছ থেকে চাইলো না। আরে ভাই, তুই তো একজনের প্রেমে পড়েছিস, আর আমি কি কারোর সাথে প্রেম করতে যাব নাকি? তুই আমাকে চিনিস না? আমি একজনকে ভালোবাসি, ওকে যদি পাই তাহলে তাকে সারা জীবন ভালোবাসবো, আর যদি না পাই তাহলে আমার হয়তো কপালেই নেই। আমার আর নিলয়ের কথার মধ্যে তখন দেখলাম ফারজানা আপু তার ক্লাস শেষ করে বের হচ্ছে। তখন আমি নিলয়কে বললাম, ওই যে আমার ক্লাস বের হচ্ছে। আমি ওর পিছু করি, তুই তাহলে যা, কিছুক্ষণ পরই তোর খালাতো বোন বের হবে। রাহাত কথাটা বলে ওখান থেকে চলে যায়। আমি শুধু ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখলাম, আর আমি মনে মনে হাসি। মানুষ প্রেমে পড়লে আরো কত কি না করে। আমি ফারজানার পিছনে যেতে লাগলাম, হঠাৎ করে দেখলাম ফারজানার পেছনে তাকালো। আমি লুকিয়ে পড়লাম। আমি তো প্রথম দেখায় ক্রাশ খেয়েছি, মনে হয় আমার প্রেমে পড়েছে, তাই আমার কিছু করতেছে। হঠাৎ করে দেখলাম কিছু বদমাইশ ছেলে আমার পেছনে আসতে লাগলো। আমি দেখলাম ফারজানার পিছনে অনেকগুলো ছেলে আসতেছে। তখন আমি ওর সামনে গেলাম বাইকটা নিয়ে। আমাকে আর নিলয় আচ্ছা আমাকে আর নীলাকে দেখে এসব মহল্লার মধ্যে সবাই জানে এবং কে আমাদেরকে ভয় পায়, তাই আমাদেরকে দেখে ওরা দৌড়ে পালিয়ে যায়। তখন আমি ফারজানার উদ্দেশ্যে বলে উঠি, গাড়িতে উঠে বসলাম, আমি আপনাকে আপনার বাসা পর্যন্ত নামিয়ে দেই। না, প্রয়োজন নেই, আমি নিজেই যেতে পারবো, সমস্যা নেই। আপনি কিন্তু ভার্সিটিতে সিনিয়র, এখন বাইরে এসব সিনিয়রগিরি কিন্তু চলে না। এখানে ছেলেরা ভালো না, তাই বলছি ভার্সিটিতে যা দেখার দেখতে পারেন, এখানে পারবেন না। তাই আপনি বাইকে উঠে বসুন, এটাই আপনার জন্য ভালো হবে। আর কিছু চিন্তা না করে আমি রাহাতের বাইকে উঠে বসলাম। এই প্রথম কোনো নারীকে আমার বাইকের পেছনে উঠালাম। আচ্ছা, আমার মধ্যে এমন একটা ফিল হচ্ছে বলে বোঝানো যাবে না। জানি না, আমার কেন জানি না একটু অনুভূতি হতে লাগলো। বাইকটা নিয়ে আমি ফারজানার বাসায় ওকে পৌঁছে দিলাম। এরপর বাইক থেকে নামলাম। তখন ওর উদ্দেশ্যে বলে উঠি, ভালো না যদি কোনো সমস্যা হয়, আপনি আপনার নাম্বারটা আমাকে দেন, তাহলে যখনই কোনো সমস্যা হবে আমাকে আপনি কল করবেন। আমার আর বুঝতে বাকি রইল না পিচ্চিটা যে আমার কাছ থেকে নাম্বার চাচ্ছে, কিন্তু এই জিনিসটা বুঝলাম না ওর এখন সাহস কী করে হয়? ভার্সিটিতে তো একেবারে ভেজা বেড়ালের মতো ছিল। ফারজানা আপু কেমন দেয় না, হাতটা চুলকাচ্ছিল। আমি তখনই বলে উঠলাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, লাগবে না। কথাটা বলে আমি যখন বাড়িতে স্টার্ট দিব, তখনই ফারজানা ডাক দিয়ে বলে ওঠে,
018782951। কথাটা বলে দিলাম, একটা দৌড় এক ধরে একেবারে বাসায় চলে আসলাম। আমি প্রথম কোনো নাম্বার দিলাম, তাও আবার আমার থেকে বয়সের জুনিয়র ছেলেকে। একবার গান শুনতে আমার মুখস্থ হয়ে গেল, তাই প্রথমে নাম্বারটা আগে সেভ করে নিলাম। এরপর ওখান থেকে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি শুয়ে শুয়ে শুধু ফারজানার কথাই ভাবছিলাম। ভার্সিটিতে গুন্ডি মেয়ে, কিন্তু বাইরে কি সুন্দর ভদ্র মেয়ে, সাথে কথা বলতেও ইচ্ছে করছে, তাই আমিও একটা কল দিলাম। ফোনটা রিসিভ করলো। রিসিভ করে ওপাশ থেকে বলে ওঠে, যে জি, কে বলছেন? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তখনই ওপার থেকে একজন বলে ওঠে, আমি মানে আমি রাহাত বলছি। আজকে বাইকে আপনাকে বাসায় নামিয়ে দিলাম। ভার্সিটির সামনে একটা সমস্যা হয়েছিল, আপনি মনে করে থাকবেন হয়তো। ও বাইকওয়ালা পিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু তুমি তো তখন খুব সিরিয়াস মুখ করে কথা বলছিলে, এখন দেখি স্বরে একটু নার্ভাস লাগছে। না না, আসলে হঠাৎ করেই কল দিলাম, তাই একটু ঘাবড়ে গেছি। মানে এমন তো কখনো হয় না, সিনিয়রকে ফোন দিচ্ছি, একটু ভয়ও লাগছে। ভয় পাওয়ার কিছু নেই রাহাত, আমি কাউকে খাই না। আর আজকে তুমি যা করেছো তার জন্য ধন্যবাদ তো প্রাপ্যই। ধন্যবাদ দিলে খুশি হই, কিন্তু আসলে আমি শুধু মানুষ হিসেবে দায়িত্বটাই পালন করেছি। কেউ বিপদে থাকলে চুপচাপ দাঁড়িয়ে থাকা যায় না, তাই না? খুব ভালো কথা বলেছো, এইটা আজকাল খুব কম মানুষই ভাবে। তুমি কোন সাবজেক্টে পড়ো? আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছি, প্রথম দিন আজকে। তো ভাবছিলাম ভার্সিটি লাইফ অনেক হাইপ নিয়ে শুরু করলাম, কিন্তু এখন মনে হচ্ছে জীবনের প্রেম প্রেম কিছু না করেই এক্সপায়ার হয়ে যাব। ধুর পাগল, তুমি তো ভালোই শুরু করছো। তোমার বন্ধু নিলয়ও আজকে কারো প্রেমে পড়ে গেল মনে হয়। হ্যাঁ, ও তো ক্লাসেই নেহাকে দেখে ক্রাশ খেয়ে বসে আছে। আমি বলি, আমরা দুজনেই আজকে একটু বেশি রোমান্টিক মোডে ছিলাম মনে হয়। সেটা মনে হচ্ছে। আচ্ছা বলো তো, তোমার প্রথম ইমপ্রেশন কী ছিল আমার ব্যাপারে? সত্যি বলবো? হ্যাঁ, একদম খোলাখুলি। প্রথম তো ভেবেছি তুমি অনেক রাগী আর অ্যাটিটিউডওয়ালা, মনে হচ্ছিল ভার্সিটির ডন টাইপ সিনিয়র। কিন্তু বাইকে ওঠার পর যখন একদম চুপচাপ বসেছিলে, তখন মনে হলো তুমি আসলে অনেক ভদ্র, সংযত একজন মানুষ। আর এখন ফোনে কথা বলে তো বুঝতেই পারছি তুমি আসলে অনেক কেয়ারিং আর স্মার্ট। মিথ্যে প্রশংসা করছো না তো? না না, একদম মন থেকে বলছি। আসলে আমি সাধারণত মেয়েদের সামনে ভয় পাই, কিন্তু আজ তোমার সাথে কথা বলতে ভয়টা কেটে যাচ্ছে। তাহলে তো আমি বেশ প্রভাব ফেলেছি তোমার ওপর। আচ্ছা রাহাত, তুমি শুধু কি নিলয়ের সাথে মেশো নাকি আরো বন্ধু বান্ধব আছে? নীলয় আমার ছোটবেলার বন্ধু, একসাথে বড় হয়েছি। আর ভার্সিটিতে এখনো কাউকে তেমন চিনি না। তুমিই হচ্ছে প্রথম সিনিয়র যার সাথে এইভাবে কথা বলছি। এটা কিন্তু অনেক বড় সম্মানের কথা। আমি অনেক জুনিয়রদের সাথে কথা বলি না, কারণ ওরা বেশিরভাগ সময় অযথা ঘোরাঘুরি করে। কিন্তু তুমি ভিন্ন মনে হচ্ছ। আমি একটু অন্তর্মুখী, আর হ্যাঁ, পড়াশোনাটা ঠিকঠাক চালাতে চাই। তবে আজকের পর থেকে মনে হচ্ছে ভার্সিটির লাইফটা বেশ রঙিন হতে পারে। জীবনটাও আসলে তাই, যে যতটা রং দেখে সে ততটাই উপভোগ করে। তুমি তো মেধাবী ছেলে বলেই মনে হচ্ছে ভবিষ্যতে ভালো করবে ইনশাল্লাহ। তুমি এত সুন্দর করে বললে, এখন আমার আর ভয়ই লাগছে না। বরং মনে হচ্ছে আমি আচ্ছা বরং মনে হচ্ছে যদি এমন একজন সিনিয়র সব সময় পাশে থাকতো, তাহলে জীবন অনেক সহজ হতো। আমি তো আছি পাশে, মনে রেখো। কিছু দরকার হলে ফোন দিও, পড়াশোনায়ও সাহায্য লাগলে বলো। আমি সত্যিই খুব খুশি আজ। মনে হচ্ছে আজকের দিনটা আমার জীবনের একটা নতুন শুরু। প্রতিটা শুরুতেই কিছু না কিছু পরিবর্তন আসে। হয়তো আজকের দিনটাও তোমার জন্য এমন কিছু বয়ে এনেছে। ঠিক ধরেছ, একদিন হয়তো আমার বাচ্চাদের বলবো তোমার মাকে প্রথম বাইকে তুলে বাড়ি পৌঁছে দিয়েছিলাম। আহা, এত দূর চিন্তা! ভালোই তো। স্বপ্ন দেখতে ক্ষতি কি? স্বপ্নই তো মানুষকে বাঁচিয়ে রাখে, আর তুমি যদি চাও সেই স্বপ্নগুলো একদিন বাস্তবেও আসতে পারে। আগে বন্ধু হওয়া যাক, তারপর দেখা যাবে কোথায় যাওয়া যায়। বেশি স্পিডে গেলে কিন্তু বাইকে যেমন ব্রেক লাগে, সম্পর্কেও তেমন ব্রেক পড়ে। ঠিক বলেছ। তাহলে এখন থেকে তুমি আমার সিনিয়র ফ্রেন্ড, না ফ্রেন্ড সিনিয়র, এই টাইটেল কেমন? একেবারে পারফেক্ট। আমি তোমার ফ্রেন্ড সিনিয়র, আর তুমি আমার মিষ্টি জুনিয়র। মিষ্টি শুনে খুব ভালো লাগলো। জানো, আজ রাতে ঘুম আসলেও মনটা হাসি মুখে ঘুমাবে। আমিও অনেকদিন পর কারোর সাথে মন খুলে কথা বললাম। তুমি বেশ ভালো শ্রোতা, এই গুণটা রেখো, জীবনে অনেক কাজে আসবে।
চেষ্টা করব ফারজানা আপু। না, ভুল বললাম, ফারজানা। ঠিক আছে, আজ অনেক কথা হলো, কাল ক্লাস আছে না? হ্যাঁ, সকাল 10টায়, কিন্তু এখন থেকে টেনশন নেই, কারণ জানি ক্লাসে একজন আছে যার মুখ দেখলেই মনটা হালকা হয়ে যাবে। আরে তোর বেশি কথা বলিস না, ভালো করে ঘুমা, কাল দেখা হবে। ইনশাল্লাহ। শুভরাত্রি ফারজানা। ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে রইলাম। ঠিক তখনই দেখলাম সাইমা পেছন থেকে ডাক দিয়ে বলে ওঠে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মেয়েদের দেখছিস তাই না? কিভাবে মিথ্যা কথা আমার নামে বলতে পারে এই মেয়েটা আল্লাহ ভালো জানে। কিরে, চুপ করলি কেন? কোনো কথা বলছিস না? মুখ থেকে কি তোর কোনো কথা বের হচ্ছে না? কি বলবো, আমি যা করিনি তারপরে তুমি তা আমাকে যদি বলো তাহলে আমি কি বলতে পারি? এখন কি যে বললেই তো শুধু আমাকে ধরে মারো। অন্যায় না করলে তো হয়, তাহলে তো আর মারি না। তুই অন্যায় করিস তাই তো তোকে মারি। আমি আবার কি করলাম? আমার জানা অনুযায়ী আমি তো কিছু করিনি। তুই কিচ্ছু করিস না। তুই তাহলে এখানে দাঁড়িয়ে রইলি কেন? এখান দিয়ে কত মেয়ে যাচ্ছে, ওদেরকে তুই দেখছিস না? নাহলে কি এখানে দাঁড়িয়ে থাকতি? হ্যাঁ, তুই এভাবে আমি আমি তোকে চিনি না ভেবেছিস? আমার দোষ কোথায়? তুমি তো বলেছো এখানে দাঁড়ানোর জন্য, তাই তো আমি এখানে দাঁড়িয়ে রইলাম। এখন থেকে তুই আমার ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকবি, বুঝলি? মাথা নাড়িয়ে আমি হ্যাঁ বললাম। তখনই সাইমা আপু বলে ওঠে, আম্মু তোকে বাসায় যেতে বললো, তুই বাসায় আয়। তোর জন্য আমার পছন্দের অনেক খাবার রান্না করেছে, বলেছে তোকে আজ সাথে করে নিয়ে যাওয়ার জন্য। আসলে মাঝে মধ্যে আমাকে খালাম্মা আমার পছন্দ অনুযায়ী খাবার রান্না করে খাওয়ায়। আমি তো খুশিতে সাইমার সাথে ওর গাড়িতে করে খালাদের বাসায় যেতে লাগলাম। কিছুক্ষণ পর যা বড় একটা বাংলোর বাড়ির সামনে এসে গাড়িটা থামলো। আসলে বড় লোকের বাড়ি বলে কথা, সুন্দর না হলে হবে নাকি? আমাকে সাইমা আপু সবসময় বলে ওনাদের বাসায় আমাকে চলে আসতে, কিন্তু আমি আসতে চাই না, কারণ আমার এসব একদমই পছন্দ না। আপুদের বাজার ভিতরে সবকিছু আছে, সুইমিং পুল থেকে শুরু করে সবকিছু। জিম করার জন্য একটা রুম আছে, ওখানে সবকিছু আছে ফিটনেসের জন্য। আমি ভিতরে ঢুকে খালা আমাকে ফ্রেশ হয়ে টেবিলে আসতে বলে। আমি গেস্ট রুমে যেতে লাগলাম। তখনই সাইমা আপু বলে ওঠে, তুই ওখানে যাচ্ছিস কেন? তুই আমার রুমে আয়। সাইমা আপুর কথা শুনে আমি ওনার রুমের ভিতরে প্রবেশ করলাম। ওনার রুমের ভিতরে প্রবেশ করে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, কারণ আমার পছন্দের অনেক কিছু উনি সাজিয়ে রেখেছে। সাইমা আপু রুম থেকে বের হয়ে যায়। আমি রুমে ঘুরে ঘুরে দেখছি, কারণ এর আগে কখনো আমাকে সাইমা আপু তার রুমে আমাকে ঢুকায়নি। রুমটা যেমন সাজানো গোছানো, তার থেকে অনেক সুন্দর করে পরিপাটি করে অনেক কিছু লাগানো আছে। বড় লোকের কত কিছু স্বাদ থাকতে পারে, আমরা গরিব মানুষ, আমাদের রুমের মধ্যে এগুলো লাগাতে হলেও কম করে 2-4 কোটি টাকা লেগে যাবে। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এরপর নিচে আসলাম। দেখলাম নিচে খালা নেই। তখন সাইমা আপুকে জিজ্ঞেস করলাম, খালামা কোথায় গেল? মাত্র দেখলাম এখন আবার কোথায় গিয়েছে। উনি একটু কাজে বের হয়েছে, তুই খেতে বস, আমি তোকে খাবার দিচ্ছি। আমি খাবার খেতে বসলাম। তখন সাইমা আপুকে বললাম, তুমি আমার সাথে বসো, একসাথে খাই। তুই আগে খা, তারপর আমি দেখতেছি। খাবারের বাটিগুলো আমি ওঠাতে লোভ সামলাতে পারলাম না, কারণ সবগুলো আমার একেবারে পছন্দের খাবার। আমি খাবারগুলো মুখে দিলাম, আর মুখে দিয়ে সাইমাকে বলে উঠলাম, আজকে খাবারগুলো এত মজা হয়েছে যে বলে বোঝানো যাব না। এমনকি আর আমার খালার হাতে জাদু আছে। দেখলাম সাইমা আপু অনেক খুশি হলো। তখন বলে ওঠে, এগুলো আমি নিজের হাতে রান্না করেছি। আমি অবাক হয়ে সাইমা আপুর দিকে তাকালাম। উনি তো মুচকি হাসে। তুমি এত সুন্দর করে রান্না করতে পারো জানতাম না। তোমাদের বাসায় এত কাজের লোক, তারপরে তুমি রান্না করেছো আমার জন্য। এটা শুনে কত যে ভালো লাগছে। প্রিয় মানুষকে রান্না করে খাওয়াতে পেরে কত যে আনন্দ, সেটা তুই কি করে বুঝবি? মনে মনেই কথাটা বললাম। আমি খেতে লাগলাম। দেখলাম এখনো সাইমা দাঁড়িয়ে আছে। তখন আমি ওর উদ্দেশ্যে বলে উঠি, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? বসো, আমার সাথে খেয়ে নাও। আমি নিজে হাতে খেতে পারবো না, কারণ আমার হাত কেটে গিয়েছে, তাই জ্বালাপোড়া করবে। একটু একটু মিথ্যে কথা বললাম যেন আমাকে নিলয় খাইয়ে দেয়। কথাটা শুনে খুব খারাপ লাগলো। তখন সাইমার উদ্দেশ্যে বলে উঠি, তুমি বসো, তাহলে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আমি সাইমাকে খাইয়ে দিতে লাগলাম। ও যেন বাচ্চার মতো আমার হাতে খেতে লাগলো, চুপচাপ, কোনো কথা বলছে না, খেতেই আছে। বহুদিন পরে আজকে মনে হয় আমি তৃপ্তি করে খেতে পারলাম। আসলে প্রিয় মানুষের হাত থেকে খেতে যে এত মজা কখনো জানতাম না। খাওয়া দাওয়া শেষ করার পরে তখনই দেখলাম আম্মু কল দিল। তখন সাইমাকে বিদায় জানিয়ে ওখান থেকে বাসায় যেতে লাগলাম। বাসায় আসতে আমাকে দেখে আব্বু বলে ওঠে, কি রে, তোকে সেই কখন থেকে কল করে যাচ্ছি, ফোনটা কোথায় ছিল? তুই তো দেখি
আমার একটা কলও ধরলি না। আসলে আব্বু খালাদের বাসায় গিয়েছিলাম, উনি আমার জন্য রান্না করেছে, তাই ওখানে খাচ্ছিলাম, সেজন্য ফোনটা ধরতে পারিনি। আমি তো আবার ভাবছিলাম কি হয়েছে, যে দুপুরের সময় হয়ে গেছে, এখনো ভার্সিটি থেকে আসিসনি, খাওয়া দাওয়া করিসনি, কোথায় আছিস? সেই জন্য কল করছিলাম। যেহেতু খেয়ে এসেছিস তাহলে উপরে গিয়ে শুয়ে পড়। আমি আর কিছু বললাম না, চুপ করে ওপরে গিয়ে শুয়ে পড়লাম, কারণ আমি আব্বুকে ভীষণ ভয় পাই। আব্বু, তোমাকে যে বললাম আমার জন্য চকলেট নিয়ে আসার জন্য, তুমি কি আমার জন্য চকলেট নিয়ে এসেছো? হ্যাঁ মা, আমি তোমার জন্য চকলেট নিয়ে এসেছি। চকলেটগুলো হাতে দিয়ে মিমকে বললাম, তোমার আম্মুকে গিয়ে বলো আমি ডাকছি। আম্মুর কাছে গিয়ে দেখে আম্মু রান্না করে আর বাসনগুলো পরিষ্কার করতেছে। তখন আম্মুর উদ্দেশ্যে ওকে বলি, আব্বু তোমাকে দেখেছে, কি জন্য বলবে? আমি আসতেছি। আর তোকে না বললাম এত ঘন ঘন চকলেট খাবি না, এত চকলেট খেলে তোর দাঁতে পোকা ধরবে। তো কি হয়েছে, আমি এখন ছোট মানুষ, আমার দাঁত পড়ে যাবে, নতুন আবার দাঁত উঠবে। যখন আমি বড় হব তখন আমি চকলেট খেতে পারবো না, তখন কম খাবো, তখন আমার দাঁতে পোকা ধরলে আর দাঁত উঠবে না, আমি জানি। একদম বুড়ি হয়ে গিয়েছে, ঠিক আছে? তুই উপরে নিজের রুমে যা, আমি যাচ্ছি। হ্যাঁ বলো, কি হয়েছে নিলয়ের আব্বু? আরে আমার তোমার কাছে কিছু কথা বলার ছিল। কারণ তোমার তো মনে আছে ছোটবেলায় আমি আর ভাই দুইজন মিলে আমরা একসাথে কথা দিয়েছিলাম যে সাইমার সাথে আমাদের নিলয়ের বিয়েটা দিব। আমার বোন বলেছে যে আমার ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিবে, এটা নিয়ে তার কথা হয়েছিল। আমি তো বলেছিলাম ওই সময় আমার ছেলে সাইমার থেকে বয়সে ছোট, কিন্তু তারপরও তারা রাজি হয়েছে, কারণ তারা দেখেছে যে নিলয় আর সাইমা দুজনে একসাথেই থাকে। তারা যেহেতু সিদ্ধান্ত করেছে তাদের সিদ্ধান্তই আমরা মেনে নিয়েছি। এবং কি এটা আমি চেয়েছিলাম, কিন্তু এখন আমরা জানি না তারা এটাতে আবার না বলবে কিনা। আমার মনে হয় না, কিন্তু তারপরও আমি আমার ছেলেকে এই বিষয়ে কিছুই বুঝতে দিই নাই। আর আমার জানা অনুযায়ী আমার ছেলে কোনো মেয়ের সাথেও কথা বলে না। আমাদের ওদের সম্পত্তির প্রতি কোনো বিন্দুমাত্র পরিমাণ লোভ নেই, তাই আমি নিজে থেকে ওদের বিয়ের বিষয়ের কথা বলবো না যতদিন না তোমার বোন আর তোমার বোনের জামাই এই বিষয় নিয়ে কথা বলে। কিন্তু আমি দেখেছি সাইমাকে নিলয়ের প্রতি কেমন দুর্বল, সবসময় ওর খেয়াল রাখে। এই জিনিসটা আমি লক্ষ্য করি, কিন্তু এটা আমি বুঝতে পারি না ওদের কি এটা ভালোবাসা নাকি ভাই বোনের সম্পর্ক। জানি না, সময় বলে দিবে এসব। কিছু চিন্তা করো না, এখন আমরা ঘুমানোর সময় হয়ে গেছে, ঘুমিয়ে যাই। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে আমি নিলয়কে কল দিলাম। ফোনটা দিতে 2-4 বার দেওয়ার পর হারামজাদাও ফোন রিসিভ করে এরপর বলে ওঠে, সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখি যে রাহাত কল করেছে। ফোনটা রিসিভ করে বললাম, কি রে, এত সকালে কল করলি কেন? হারামজাদা, এটা তোর কাছে সকাল মনে হয়? ঘড়িতে দেখ কয়টা বাজে, দেখ 9:30। আধা ঘন্টার ভিতরে তাড়াতাড়ি রেডি হয়ে ভার্সিটিতে আয়। আমি ভার্সিটির ক্যাম্পাসের জন্য অপেক্ষা করছি। রাহাত কথাটা বলে কলটা কেটে দেয়। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। ঠিক তখনই আব্বু পেছন থেকে ডাক দেয়। কি ব্যাপার নিলয়, তুমি নাস্তা না করে বের হয়ে যাচ্ছ কেন? প্রতিনিয়ত তুমি নাকি বাসায় নাস্তা করো না, ঠিকভাবে খাওয়া দাওয়া করো না, বাইরের খাবার ভালো না, বসে নাস্তা করে যাও। আব্বুর কথা শুনে আমি আর কিছু বললাম না, মাথা নিচু করে চুপচাপ করে টেবিলে বসে নাস্তা খেতে লাগলাম। নাস্তা খাওয়া শেষ করে আমি ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ভার্সিটির ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে দেখি রাহাত দাঁড়িয়ে আছে। রাহাতের কাছে গেলাম। রাহাতের কাছে যেতেই রাহাত বলে ওঠে, ফারজানার সাথে ভালোবাসা অনেক দূর আমার এগিয়ে গিয়েছে। ভাবতেছি ওকে আমি প্রপোজ করে দিব। এই কদিনের ভিতরে ওকে ভালোবেসে ফেলেছি, আর আমারও বিশ্বাস ও আমাকে ভালোবাসে। তাহলে দেরি কিসের? শুভ কাছে দেরি করতে নেই, আর আমাকে টিট দিবি কিন্তু, একদমই ভুলবি না বলে দিলাম। তখনই দেখলাম যে ফারজানা আসতেছে। ও একটা শাড়ি পরেছে, শাড়িতে ওকে একদম পরীর মতো লাগছে। আমি ফারজানার কাছে গেলাম, ওর কাছে গিয়ে বললাম, তোমার সাথে আমার কিছু কথা আছে। কথাটা বলে আমি ফারজানার হাত ধরে ক্যাম্পাসের ভিতরে একটা মুড়ি নিয়ে যাই আচ্ছা, ক্যাম্পাসের ভিতরে একটা মুড়ি নিয়ে যাই। তখন ফারজানা আমার উদ্দেশ্যে বলে ওঠে, শুভরাত্রি রাহাত। আরে কি করছো?
আমি তোমার সিনিয়র, আর জুনিয়র একটা ছেলে যদি সিনিয়র একটা মেয়ের হাত ধরে এইভাবে টানতে থাকে তাহলে সিনিয়র ছেলেরা কি বলবে? তাতে আমার কিছু যায় আসে না। তাহলে তো দেখছি তোমার অনেক সাহস বেড়ে গিয়েছে। আমার অনেক সাহস হয়েছে তোমাকে দেখার পর। তাহলে কি সাহস আর কি জন্য এখানে রেখেছো? তখনই দেখলাম নেহা ভার্সিটির গেট অতিক্রম করে ক্যাম্পাসের ভিতর প্রবেশ করছে। এরপর আমার কাছে আসে, ওর হাতে একজোড়া গোলাপ ফুল। তখন নেহা এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, নিলয়, তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বলতে চাও নেহা? আমি তোমাকে ভালোবাসি নিলয়। হঠাৎ করে নেহার মুখে এমন কথা শুনতে পারবো আমি কল্পনাও করতে পারিনি। তখন আমি ওর উদ্দেশ্যে বলে উঠি, সরি নেহা, তুমি আমাকে মাফ করো, আমি এটা কোনোভাবেই পারবো না। কথাটা বলা মাত্রই নেহা কান্না করে আমাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমার দেহটা তোমাকে একদিনের জন্যও দিয়ে দিব। ভার্সিটির ভিতরে প্রবেশ করে নিলয় আর একটা মেয়েকে এভাবে জড়িয়ে ধরতে দেখে আমার যেন পায়ের নিচ থেকে মাটি চলে যেতে লাগলো। বুকের বাঁ পাশে কেন জানি না চিনচিন করে ব্যথা অনুভব করতে লাগলো। আমি আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমার আর সহ্য হলো না, দৌড়ে ওখান থেকে সোজা চলে গেলাম। নেহা, তোমাকে আমি অনেক ভালো মেয়ে মনে করেছিলাম। আমি ভেবেছিলাম তুমি আমার শুধুমাত্র বন্ধু। আমি তোমাকে শুধু বন্ধু মনে করতাম, অন্য আর কিছু না। আমি একজনকে ভালোবাসি। কথাটা বলে আমি ক্লাসের ভিতর চলে যাই। নেহা ওখানে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। আমি ফারজানার সামনে হাঁটু গেড়ে বলে উঠলাম, চুপচাপ চোখে তোমায় দেখি, শব্দগুলো কেবল হৃদয়ে রেখি। ফারজানা, বুঝতে কি পারো, তোমায় ছাড়া লাগে সবই ভারো। তুমি আসলে যেন এক আকাশ, তোমার হাসিতে দিনের আশ্বাস। তুমি না থাকলে সময় থেমে যায়, তোমার নামেই হৃদয় গুনগুনায়। জানি না কেমন করে বলি, এই মন তোমারই কথা বলে চলি। হয়তো সাহস হয়নি আজ অবধি, তাই কবিতায় দিলাম এই বার্তাটি। তুমি কি হবে আমার সকাল বিকেল? তুমি কি ধরবে আমার ভালোবাসার হাতে কেল? জীবনের গল্পে একসাথে চলে। ফারজানা, বলো তুমি কি রাজি? আমি রাজি, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি ফারজানাকে জড়িয়ে ধরলাম, ফারজানাও আমাকে জড়িয়ে ধরলো। আমি সবগুলো ক্লাস শেষ করে এরপর আমি বাসায় যাওয়ার জন্য রওনা দিই। আজকে সারাদিন আমি আর আপুকে দেখলাম না। অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু সাইমা আপুকে পেলাম না। বাসায় যাওয়ার পথে দেখলাম যে আমাদের গলিটা সুন্দর করে সাজানো আছে। বুঝলাম না এত সুন্দর করে সাজাচ্ছে কে, এত বড় লোক কে, কার বিয়ে? এসব ভাবতে ভাবতে আমি বাড়ির সামনে যেতে লাগলাম। বাড়িতে এসে দেখি আমার বাড়িটা সাজানো। আমি তো অবাক হয়ে তাকিয়ে রইলাম। হঠাৎ করে এভাবে বাড়ি সাজানোর কারণটা কি, তাও আবার এত ঘটা করে? আমি বাড়ির ভেতরে প্রবেশ করলাম। বাসার ভিতরে প্রবেশ করতে দেখলাম আম্মু আর আব্বু সবকিছু দেখে দেখে মানুষকে বুঝিয়ে দিচ্ছে। আমি আব্বুর সামনে গেলাম। আব্বুর সামনে যেতে তখনই, আমি তোর থেকে এই জিনিসটা আশা করিনি। আমি তোকে ভার্সিটিতে এর জন্য অ্যাডমিশন করে দেইনি যে তুই এইসব করে বেড়াবি। তোর জন্য এমন আজকে আমার মাথা হেট হয়ে গেল। তোকে আমি কখনো... ছেলেটার সাথে তুমি এমন করছো কেন? আজকে ওর এমন শুভ দিন আর তুমি তার গায়ে হাত তুলছো? আমি তো একেবারে ব্যাকুল হয়ে গেলাম। আমি মাথা নিচু করে চুপ করে শুধু তাকিয়ে আব্বুর কথা শুনতে লাগলাম। তখন আব্বু আবারও বলে ওঠে, তোকে আমি কি ভার্সিটিতে শুধু মেয়েদের সাথে ঘোরাফেরা করার জন্য পাঠাই নাকি? নাকি আমি তোকে ওখানে মেয়েদের সাথে ঢলাঢলি করতে পাঠাই, তুই ওখানে গিয়ে এইসব করিস? আমি ভাবতাম তুই আমার ভালো ছেলে, কিন্তু তুই আমার সেই মনটা রাখলি না, সব কিছু আজকে শেষ করে দিলি। আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু আমি তো কিছুই বুঝতেছি না। তোর কিছু বুঝে কাজ নেই, তুই তোর রুমে যা, রুমে গিয়ে রেডি হয়ে নে। আমি কিন্তু বলতে পারবো না, তুমি তোমার ছেলেকে বোঝাও। আমি যেন 5 মিনিটের পর দেখি তোমার ছেলে রেডি হয়ে গেছে। আব্বু কথাটা বলে ওখান থেকে চলে যায়। ঠিক তখনই আম্মু বলে ওঠে, বাবা, আজকে আমার সাথে উপরে আর আমি তোকে বুঝিয়ে বলছি এই কথাটা বলে। আম্মু কথাটা বলে আমার হাত ধরে উপরে নিয়ে গেল। এরপর রুমের ভিতরে নিয়ে গিয়ে আমার উদ্দেশ্যে বলে ওঠে, দেখ বাবা, আসলে তোর বাবা তোকে কোনো একটা মেয়ের সাথে দেখেছে। তুই নাকি একটা মেয়ের সাথে কি করছিলি, তাই তো বাবা তোর বিয়েটা আজকে দিয়ে দেবে। কার সাথে তোর বাবা বিয়ে ঠিক করেছে সেজন্য আজকে তোর সাথে বিয়েটা দেওয়ার জন্য এভাবে পাগল হয়ে গেছে। তোর বাবার এখন মাথা গরম আছে, তুই রেডি হয়ে নে। আমি তোর বন্ধুদেরকে
কল করে বলে দিচ্ছি। সবকিছু মাথার ওপর দিয়ে চলে গেল। আম্মু কি বললো আর আব্বু কি বুঝলো, আর আমার ভার্সিটির খবর আব্বু কি করে জানলো। আমি মন খারাপ করে বসে রইলাম। না, আমি সাইমা আপুকে আমার ভালোবাসার কথা বলতে পারলাম না। আব্বুর সামনেও কোনো কথা বলতে পারবো না, কারণ আব্বুকে যে ভীষণ ভয় পায়। আমি রুমের মধ্যে বসে আছি মন খারাপ করে। ঠিক তখনই রুমের দরজা খুলে কেউ ভিতরে প্রবেশ করে। দেখলাম রাহাত। তখন আমার উদ্দেশ্যে বলে ওঠে, কিরে ভাই, হচ্ছেটা কি? তোর আবার কোনো সমস্যা হলো না তো? আমি তো তাড়াহুড়া করে চলে এসেছিলাম এইসব মনে করে, কিন্তু এখন এসে দেখি সবকিছু উল্টো। উত্তর নাকি বিয়ে, এসব কি হচ্ছে? আমি জানি না রে, আম্মু আব্বু কার সাথে আমার বিয়েটা ঠিক করে ফেললো। আপুকে ভালোবাসিস, কিন্তু সালমা আপুকে কথাটা বলতে পারলে না, সেই আফসোসটা তো সারা জীবন থেকে যাবে। আমার কিছু করার নেই রে ভাই, আমি কি করবো বল? আমার তো আর কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, এখন কি আর করবি? যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। তুই তো আঙ্কেলের সামনে কিছু বলতে পারবি না, আর আঙ্কেলকে বললেও শুনবে না। বিয়েটা ঠিক হয়ে গেছে, তাছাড়া কোনো উপায় নেই। পাঞ্জাবি আর শেরওয়ানি পরে আমি নিচে আসলাম। দেখলাম অনেকগুলো গাড়ি আব্বু এনে রেখেছে। জানি না গাড়িগুলো কার, কিন্তু চেনাও লাগে। একটা গাড়ি স্পষ্ট দেখতে পারলাম, এটা হচ্ছে সাইমা আপুদের। গাড়িতে আমি উঠে বসলাম। দেখতে দেখতে গাড়িটা একটা বিয়ে বাড়ির সামনে এসে থামলো। বাড়িটা চেনা লাগছে, আবার লাগছে না, কারণ অনেক সুন্দর করে বাড়িটা সাজানো, তাই বোঝা যাচ্ছে না বাসাটা কার। দেখতে দেখতে আমার বিয়ের কাজটা সম্পূর্ণ হয়ে যায়, কিন্তু আমি এখনো আমার বউকে দেখতে পেলাম না। এসব ভাবতে ভাবতে আমি ছাদের উপর দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম। ঠিক তখনই পেছন থেকে রাহাত ডাক দিয়ে বলে ওঠে, কিরে ভাই, মন খারাপ করে এখানে বসে থাকলে হবে? যা হওয়ার হয়ে গিয়েছে। এখন তোর নতুন জীবন, নতুন জীবনের নিজের বউকে আপন করে নেওয়া ছাড়া তোর আর কোনো উপায় নেই। না রে ভাই, তাকে আমি নিজে করে রাখতে পারবো না। আমি তাকে বাসর করে বলে দিব যে আমি অন্য কাউকে ভালোবাসি। এভাবে বোকার মতো কথা বলিস না, কেমন দেখা যায়? সেভাবে যদি বোকার মতো কথা বলিস তাহলে কিভাবে হয়? তাহলে কি করব বল? আমার জীবনটা কেমন হয়ে গেল, যাকে ভালোবাসি তাকে পেলাম না। দেখ, সাইমা যদি তোকে ভালোবাসতো তাহলে অবশ্যই তোর বিয়েতে এসেই বাধা দিত, কিন্তু তাকে আমি এই বিয়েতে দেখিনি। ঠিক বলেছিস, আমি ওকে পুরো বিয়েতে একটিবারও দেখিনি। আমাদের কথার মধ্যে তখনই আপু উপরে আসে। এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, নতুন বউকে কেউ ঘরে রেখে ছাদের উপরে দাঁড়িয়ে গল্প করে নাকি? এখনই তুমি নিজের রুমে যাও। এখানে দাঁড়িয়ে গল্প না করে নিজের রুমে যাও, নিজের বউয়ের সাথে কথা বলো, তাকে সময় দাও। আব্বু কথাটা বলতে আমি মাথা নিচু করে নিজের রুমে যেতে লাগলাম। আমি রুমের সামনে এসে দাঁড়িয়ে গেলাম। আমার কেমন জানি না একটা ভয় লাগছে, কিন্তু তারপরে সব ভয় দূর করে রুমের দরজা অতিক্রম করে রুমের ভিতরে প্রবেশ করলাম। রুমের ভিতরে প্রবেশ করতে দেখতে পেলাম বেনারসি সাজে একটা মেয়ে খাটের উপর বসে আছে। আমাকে ভেতরে আসে দেখে আমার পা ধরে সালাম করলো। তখন আমি মেয়েটার উদ্দেশ্যে বলছি, আসলে আমি আপনাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবো না, কারণ আমি একজনকে ভালোবাসি। কথাটা বলা মাত্রই মেয়েটা ঘুমটা উঠিয়ে আমার শার্টের কলার ধরে রাগে গলায় বলে ওঠে, মেয়েটা কি? তুই কাকে ভালোবাসিস? এখনই বল, না হলে তোকে আমি এখনই এখানেই শেষ করে দেবো, জানে মেরে ফেলবো। সত্যি করে বল। আমি সাইমাকে এমন অবস্থায় দেখতে পাবো কখনো ভাবতেও পারিনি। আমার যেন খুশিতে কথা মুখ থেকে আর বের হচ্ছে না। কিরে, চুপ করে রইলি কেন? কথা বলছিস না কেন? তুমি আমার রুমে কেন? আমার বউ কোথায়? তুমি আমার বউকে কি করলে? তোর বউ কোথায় মানে? আমি হচ্ছে তোর বউ। তোর বউ আবার অন্য কোথা থেকে আসবে? তুই এখন বল, তুই কাকে ভালোবাসার কথা বলছিলি? না হলে কিন্তু এখনই তোকে আমি এখানেই জানে কবর দেবো। এতটা রেগে আছে সাইমা যে আমি কি বলবো। তখনই সাইমা আমার উদ্দেশ্যে বলে ওঠে, ভার্সিটিতে ওই মেয়েটাকে কেন জড়িয়ে ধরলি? ওই মেয়েটাকে আমাকে সত্যি করে বল। তখন আমি সাইমাকে সবকিছু খুলে বললাম। এরপর বুঝতে পারলাম আসলে কাহিনীটা কি। তখন সাইমা বলে ওঠে, তোর সাথে আমার সেই ছোটবেলায় বিয়ে ঠিক হয়, কিন্তু আমি জানতে পারি তুই জানিস না, তার থেকেই আমি তোকে ভালোবাসি। কিন্তু তুই সে কথা কখনো বুঝতে পারলি না, আমার ভালোবাসার কথাটা কখনো বুঝলি না। সাইমা কথাটা বলে চোখটা দিয়ে পানি পড়তে লাগলো। তখনই আমি ওর ঠোঁট নিজের ঠোঁটের সাথে দখল করে নিলাম। এরপর সাইমাকে আমি হাঁটু গেড়ে বলে উঠলাম, বিশ্বাস করো, আমি জানতাম না আমাদের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু সত্যি বলতে তোমার ভালোবাসা, তোমার এমন আমার প্রতি কেয়ারিং আমাকে দুর্বল করে দিয়েছে তোমাকে ভালোবাসতে। আমি তোমাকে প্রথম শুরু থেকে এবং কি শেষ পর্যন্ত ভালোবেসেছি। কখনো কোনো মেয়ের দিকে তাকাইনি, শুধু তোমার দিকে তাকিয়েছি।
আমি তোমাকে আমার জীবনটা উজাড় করে ভালোবাসি এবং কি ভালোবাসতে চাই সারাটা জীবনের মতো, যে জীবনটা শুধু তোমার নামে আমি লিখতে চাই। কথাটা বলে আমি ওর সামনে হাঁটু কেটে বসলাম। তখন সাইমা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে ওঠে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি। এতটা ভালোবাসি যে তোমাকে কখনো বলে বোঝাতে পারবো না। অনেক বেশি ভালোবাসি আমি আমার জুনিয়র জামাইটাকে। কথাটা বলে আমি ওর পুরো শরীরে কিস করতে লাগলাম। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি লাইক করবেন। এমনি যে চ্যানেলটা প্রচুর পরিমাণে ডাউন, তাই যত বেশি লাইক করবেন চ্যানেলটা একটু রিচ বাড়বো। প্লিজ সবাই কারেন্টলি লাইক করবেন।